আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা দেখো, এই পর্বে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সৃজনশীল নিয়ে হাজির হলাম। প্রায় সময় এই সৃজনশীলটা বিভিন্ন বোর্ডে এসে থাকে। তো দেখো, আমরা এখন এটা সমাধান করব। আগে উদ্দীপকটা পড়ি। নিচের চিত্রে এস কমা ও যথাক্রমে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও লম্ববিন্দু। তার মানে এই যে দেখতে পাচ্ছ ফিগারটা, এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এই বৃত্তের ভিতরে একটা এবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছ। তো এই এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কে বলো তো? পরিকেন্দ্রটা হলো এই যে এস দেখতে পাচ্ছ তুমি, এই যে এস, এটা হলো পরিকেন্দ্র। আচ্ছা, এবং এইখানে দেখো ওটা কি বলো তো? ওটা হইলো লম্ববিন্দু। তাহলে এই যে ও দেখতে পাচ্ছ, এই ওটা কি বলো তো? লম্ববিন্দু। এখন আমরা দেখব যে এই যে মধ্যমা দেখতে পাচ্ছ, এপি হলো মধ্যমা। এই যে দেখো, এই যে এপিটা হলো মধ্যমা। মনে রাখবা মধ্যমা কাকে বলে, তোমরা এর আগের পর্বে শিখছো। তারপর আমি আরেকবার বলি, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, এই শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু কি বিসি এর মধ্যবিন্দুতে, মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দুতে যে রেখা অঙ্কন করা হবে সেটাকে বলা হয় মধ্যমা। তাহলে আমার মনে হয় তোমরা মধ্যমাও চিনে গেছো। এখন দেখো ভাইয়া, এইখানে বিসি ইকুয়াল টু কত বলছে? এবি ইকুয়াল টু ছোট হাতের বি, আর এসি ইকুয়াল টু ছোট হাতের বি, আর এবি ইকুয়াল টু ছোট হাতের সি। ব্যাস, এইটুকু জিনিস আমার ওই যে যখন প্রমাণ করব তখন লাগবে, আপাতত দরকার নাই। এখন দেখো ক নাম্বারে কি বলছে সেটা আগে আমরা দেখি। তার আগে আমি একটু ডিটেলসে এই চিত্রটা একটু নিয়ে আলোচনা করি, তাহলে বুঝবা। তোমাদের প্রথমে আমি একটু পরিকেন্দ্র কি সেটা সম্পর্কে বলি, তারপরে লম্ববিন্দু কি সেটা সম্পর্কে বলি। লম্ববিন্দু হইল, এই যে দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজ। ধরো এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর উপরে যদি একটা লম্ব অঙ্কন করো, এই দেখো এডি একটা লম্ব অঙ্কন করছি, আবার দেখো বি একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুকে বলো তো এসি, এই এসি এর উপরে একটা কি আঁকছি? লম্ব আঁকছি। তাহলে কি দেখতে পাইলা? এই বি শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহু এসি এর উপর একটা লম্ব আঁকছি, লম্বটা হলো বিই লম্ব, আর এই লম্বটা কত? এই লম্ব। সি শীর্ষবিন্দু থেকে তুমি যদি একটা লম্ব আঁকো, তাইলে ওই লম্বটা কি এইভাবে যাবে। তো এই তিনটা লম্ব, আরেকটা লম্ব সি শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আমি আঁকি নাই, জাস্ট এটা আমি কল্পনা করে নিছি। আমি এখান থেকে মনে করো একটা লম্ব কল্পনা করে নিলাম। তাহলে দেখো এডি লম্ব, বিই লম্ব, আর এই যে সি বিন্দু থেকে যে লম্বটা আঁকলাম, মনে করো লম্বটা আঁকবো, সেই লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ববিন্দু। আমার মনে হয় তোমরা লম্ববিন্দু কি চিনে গেছো, যে ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু থেকে যদি তিনটা লম্ব আঁকি, বিপরীত বাহুর উপরে তিনটা লম্ব আঁকি, এই লম্ব তিনটা যে বিন্দুতে কি করে? ছেদ করে, তাকে বলা হয় লম্ববিন্দু। ব্যাস, লম্ববিন্দু ওকে, লম্ববিন্দু বুঝা গেছো। এখন দেখো পরিকেন্দ্র কি সেটা আমরা চিনি। দেখো ভাই, এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে এই বৃত্তটা কিন্তু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে কি করতেছে? গমন করতেছে। দেখো ত্রিভুজের একটা শীর্ষবিন্দু হইলো এ, আর একটা শীর্ষবিন্দু হইলো বি, আর একটা শীর্ষবিন্দু হইলো সি। দেখো এই বৃত্তটা এ দিয়েও যাচ্ছে, সি দিয়েও যাচ্ছে, বি দিয়েও যাচ্ছে। তাইলে বলো তো ভাইয়া, এই বৃত্তটার কি অবশ্যই কি একটা কেন্দ্র আছে না? এই যে বৃত্তটা যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাইতেছে, বৃত্তর তো অবশ্যই একটা কি থাকে? কেন্দ্র থাকে না? সেই কেন্দ্রটা কত? এস কে আমি কেন্দ্র মনে করে এই যে পুরা বৃত্তটা আঁকছি। তাইলে একটা বৃত্ত যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়া গমন করে, তাইলে ওই বৃত্তের একটা কি আছে? কেন্দ্র আছে। ওই কেন্দ্রটাকেই বলে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র হওয়ার শর্ত কি? অবশ্যই ওই বৃত্তটাকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়া কি হইতে হবে? গমন করতে হবে। তাইলে ওই কেন্দ্রটাকে আমরা পরিকেন্দ্র বলতে পারবো। আর যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়া যদি না গমন করে, তাইলে ভাই ওই কেন্দ্রটাকে তুমি কিন্তু পরিকেন্দ্র বলতে পারবা না। তাইলে আমার মনে হয় পরিকেন্দ্রটাও চিনলা,
তারপরে কি বলো তো লম্ববিন্দুটাও চিনলা। এখন এই যে জি এর পরিচয় কি সেটা একটু বলি। এখন দেখো জি হইল, মনে করো যে একটা ত্রিভুজের যদি তুমি তিনটা মধ্যমা আঁকো, কয়টা মধ্যমা বলো তো? তিনটা মধ্যমা। ধরো এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পি, এই যে দেখো একটা রেখা অঙ্কন করলাম, এটা হলো মধ্যমা। আবার তুমি মনে করো এই শীর্ষবিন্দু থেকে আবার তুমি যদি একটা মধ্যমা আঁকো, তাহলে এটা কি আরেকটা মধ্যমা হবে। আবার দেখো এই শীর্ষবিন্দু থেকে তুমি যদি একটা মধ্যমা আঁকো, বিপরীত বাহুর মধ্যবিন্দুতে তুমি যদি একটা মানে রেখা আঁকো, তাহলে এটা হবে আরেকটা মধ্যমা। তাহলে দেখো এপি মধ্যমা, এই দিক দিয়ে একটা মধ্যমা, এদিকটা একটা মধ্যমা। এই তিনটা মধ্যমা কোন বিন্দুতে ছেদ করলো বলো তো? এই তিনটা মধ্যমা এই যে এই বিন্দুটার মধ্যে ছেদ করলো। হ্যাঁ, এখন তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়া আপনি তো মধ্যমাগুলা আঁকলেন না। মধ্যমাগুলা একটা মধ্যমা এপি মধ্যমাটা আমি আঁকলাম, আর বাকি মধ্যমা দুইটা আমি কল্পনা করে নিলাম যে এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে। কারণ দেখো আমি যদি এখানে তিনটা মধ্যমা আঁকি, তাইলে চিত্রটা কি হয়ে যাবে? একদম হিবিজিবি হয়ে যাবে, দেখতে খারাপ দেখাবে, আর আমার প্রমাণ করতেও একটু কষ্ট হবে, মানে দেখতে বুঝতে একটু কষ্ট হবে। দ্যাটস ওয়াই আমি কি মধ্যমা তিনটা আঁকলাম না, একটা মধ্যমা আঁকলাম আর বাকিগুলো আঁকলাম না। যাই হোক, এইটা ছিল কি এস ছিল কি পরিকেন্দ্র, জি ছিল কি বলতো ভরকেন্দ্র, আর ও ছিল লম্ববিন্দু। এখন আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। দেখো তাহলে প্রথম কোশ্চেনে কি বলছে বলতো? বলছে ও এ আর এসপি এর মধ্যে সম্পর্ক। তো দেখো ক নাম্বারটা দেখো। এখন তোমাদেরকে একটা কথা বলি, সবাই মনে রাখবা যে লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব, লম্ববিন্দু, এই লম্ববিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ, এই লম্ববিন্দু থেকে ত্রিভুজের বিপরীত শীর্ষ, মানে এই লম্ববিন্দুর বিপরীত শীর্ষ কোনটা? এই যে এইটা এ। তাহলে লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের কি হয়? দ্বিগুণ হয়। মনে রাখবা। তাহলে আবার বলতেছি, লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব আর পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের কি হয়? দ্বিগুণ। তাহলে লম্ববিন্দু দেখো সবাই, লম্ববিন্দু, তাহলে সবাই দেখো আমি কি লিখলাম, লম্ববিন্দু ও থেকে বিপরীত শীর্ষ এ বিন্দুর দূরত্ব কত বলতো? ও এ। ব্যাস, এটা লিখলাম। এখন দেখো এই যে দেখো পরিকেন্দ্র এস থেকে বিপরীত বাহুর দূরত্ব, পরিকেন্দ্র এস থেকে বিপরীত বাহুর দূরত্ব কত বলতো? এসপি। তাহলে পরিকেন্দ্র এস থেকে বিপরীত বাহু বিসি এর দূরত্ব কত? এসপি। তাহলে এটাই লিখবো। তাহলে পরিকেন্দ্র, তাহলে বলো তো আরেকবার বলতেছি, তাহলে দেখো তো এখানে কি লিখলাম? পরিকেন্দ্র এস থেকে বিপরীত বাহু বিসি এর দূরত্ব। তাহলে দেখো তো পরিকেন্দ্র, এই যে পরিকেন্দ্র এস, এস থেকে বিপরীত বাহু বিসি এর দূরত্ব কত বলো তো? বিসি এর দূরত্ব, এটা যেহেতু আমরা কিন্তু আরেকটা ব্যাপার বলি, এটা কিন্তু লম্ব, এই যে এসপিটা কিন্তু লম্ব। তো পরিকেন্দ্র এস থেকে বিপরীত বাহু বিসি এর দূরত্ব কত বলো তো? এসপি। তাহলে এখানে লিখে দাও এসপি। এখন আমরা কি জানি যে লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্ব, পরিকেন্দ্র থেকে বিপরীত বাহু বিসি এর দূরত্বের দ্বিগুণ হয়। তার মানে এই ওয়েটা কি হবে বলতো? 2sp হবে। তার মানে এই দূরত্বটা হবে এই দূরত্বের কি? দ্বিগুণ। তাহলে ওয়ে ইকুয়াল টু কি বলতো? 2sp। ব্যাস, এটাই তোমার কাছে ক নাম্বারে চাইছে যে ওএ আর এসপির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে ওএ ইকুয়াল টু কি বলতো? 2sp। আমার মনে হয় এইটুকু ব্যাপার তোমরা বুঝে গেছো। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি খ নাম্বার। দেখো খ নাম্বার, আচ্ছা খ নাম্বার কি বলছে বলতো? খ নাম্বার বলছে যে দেখাও যে এস জি ও এই তিনটা কি একই সরল রেখায় অবস্থিত। তার মানে আমাকে প্রমাণ করতে হবে কি এস জি ও একই সরলরেখায় অবস্থিত। মনে রাখবা ভাইয়া, আমি যখন ফিগারটা ড্র করছি তখন কিন্তু মনে করো যে এই এস এটা কিন্তু পরিকেন্দ্র, কারণ পরিকেন্দ্র যদি না হইতো তাহলে বৃত্তটা কিন্তু আঁকা যাইতো না, কারণ এটা পরিকেন্দ্র বিধায়ী ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা গমন করছে।
আর লম্ব বিন্দুটা কিন্তু আমি খুব ইজিলি আঁকতে পারছি, কারণ দেখো এখানে একটা লম্ব আঁকছি, এখানে একটা লম্ব আঁকছি, দুইটা লম্ব বিন্দু, দুইটা লম্ব যেখানে ছেদ করছে সেটা হলো লম্ব বিন্দু। কিন্তু ভাইয়া এই ভর কেন্দ্রটা কিন্তু পুরোপুরিভাবে ডিফাইন হয়নি, কারণ ভর কেন্দ্রটা হইলো গিয়া দেখো এখানে এটা যে আসলেই ভর কেন্দ্র এটা আমাকে এখন প্রমাণ করতে হবে, কারণ এই বিন্দুটা যদি ভর কেন্দ্র হিসেবে প্রমাণ হয়ে যায় তাহলে আমি বলতে পারবো কি এই তিনটা বিন্দু সমরেখ। কারণ এই দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা তো জানি যে এটা পরিকেন্দ্র, এটা কি বলতো লম্ব বিন্দু, কিন্তু এই যে এইটা যে ভাইয়া ভর কেন্দ্র এটা কিন্তু পুরাপুরি প্রমাণ হয় নাই। কারণ এটা ভর কেন্দ্র কখন হবে, এটা যদি ভর কেন্দ্র প্রমাণ হয়ে যায় এই ত্রিভুজের, তাহলে কি তিনটা বিন্দু কি সমরেখ, মানে একই সরলরেখায় আছে না, তাহলে আমি বলতে পারবো এস জি ও কি সমরেখ। কিন্তু এই জিটা কি পুরোপুরিভাবে ভর কেন্দ্র প্রমাণ হয়েছে, হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখন এই জিটাকে যদি আমি ভর কেন্দ্র প্রমাণ করতে পারি, এই ত্রিভুজের ভর কেন্দ্র কি বলতো জি, এই যে যেই পজিশনে আছে জিটা, এই জিটাকে যদি আমি ভর কেন্দ্র প্রমাণ করতে পারি তাইলে আমি কি বলতে পারবো যে দেখো চিত্র থেকে বলতে পারবো এস জি ও একই সরলরেখায় অবস্থিত বলতে পারবো। এখন তাহলে আমার প্রধান উদ্দেশ্য কি, যে জিটাকে ভর কেন্দ্র প্রমাণ করা। যদি এখানে ভর কেন্দ্র আমি এই বিন্দুটাই মানে জি বিন্দুটাই যে আসলে ভর কেন্দ্র এটা যদি আমি প্রমাণ করতে পারি, দেন আমি বলতে পারবো এস জি ও সমরেখ। তাহলে আমার প্রধান উদ্দেশ্য কি, আমার প্রধান উদ্দেশ্য হইল জিটাকে এই ত্রিভুজের ভর কেন্দ্রটা প্রমাণ করা। তাহলে প্রধান উদ্দেশ্য কি, জি এবিসি এর ভর কেন্দ্র প্রমাণ করা, জিটা এই এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র প্রমাণ করা। কারণ জিটা যদি ভর কেন্দ্র প্রমাণ হয়ে যায় তাহলে আমি বলতে পারবো এস জি ও কি বলতো সমরেখ, কারণ চিত্রতেই তখন আমি বলতে পারবো যে এই তিনটা কি সমরেখ। আদারওয়াইজ তুমি যদি এইখানে দেখো এখন জিটা কখন ভরকেন্দ্র প্রমাণিত হবে বলতো, জিটা ভরকেন্দ্র প্রমাণিত হবে যদি, আচ্ছা ভরকেন্দ্র কখন প্রমাণিত হয় বলতো, ভরকেন্দ্র প্রমাণিত হওয়ার একটা শর্ত আছে, যদি মধ্যমাকে তুমি 2:1 অনুপাতে বিভক্ত করতে পারো। মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত করতে পারলেই কি হয়ে যায় বলতো, ভরকেন্দ্র প্রমাণ হয়ে যায়। তাইলে এখন আমি যদি মধ্যমা এপিকে 2:1 অনুপাতে বিভক্ত করতে পারি তাহলে জি এবিসি এর ভরকেন্দ্র হবে। এখন দেখো ব্যাপারটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। তাইলে আমি ভরকেন্দ্র প্রমাণ করব, তো আমি একটু ডিটেলস লিখে নিলাম, ব্যাপারগুলো আমি তোমাদের একটু মানে লিখে তারপরে দেখাচ্ছি। এখন দেখো ভরকেন্দ্র কিভাবে প্রমাণ করি সেটা আগে বোঝার চেষ্টা করো। সেটা হলো যে, আচ্ছা এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে এখানে দেখো এসপি এটাও কত লম্ব, এই যে 90 ডিগ্রি দেখাচ্ছি, আবার এডিটাও কি বলো তো লম্ব না, এই দেখো এসপিও লম্ব এডিও লম্ব। তাহলে দুইটা যদি লম্ব হয়, এই যে এসপিও লম্ব এডিটাও লম্ব, দেখো 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি ফিগারে দেওয়া আছে, এই সৃজনশীল কোশ্চেনের ফিগারে দেওয়া আছে এসপিটাও লম্ব এডিটাও লম্ব। এখন দুইটা যদি পরস্পর লম্ব হয়, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তারা পরস্পর কি সমান্তরাল, তার মানে এসপি আর এডি কি পরস্পর সমান্তরাল। তাহলে এসপি সমান্তরাল কি বলতো এডি। এবং দেখো তো ভাইয়া এই যে এপিটা কি ছেদক বলতে পারো না, এই যে এপিটা কি বলতো ছেদক, তাহলে এপিটা কি বলতো ছেদক। তাহলে এপি যদি ছেদক হয় তাহলে বলতো এই কোণটা আর এই কোণটা কি সমান হবে না, কেন সমান হবে, কারণ এরা পরস্পর একান্তর কোণ। এই দেখো ক্রস চিহ্ন দেওয়া, এই যে ভালো মতো দেখো এখানে, এই যে দেখো এই যে এতটুকু আর এতটুকু কি হবে বলতো সমান হবে, কেন সমান হবে, কারণ এরা পরস্পর একান্তর কোণ। এই ব্যাপারটা তোমাদেরকে আমি একটু এইখানে দেখায় দিই, এইখানে একটু ভালো মতো দেখো, এই মনে করো এসপি আর মনে করো এই যে এডি। এখন দেখো এইখানে আমি এই যে এপিটা হইলো ছেদক, এপিটা কি বলতো ছেদক, এটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সমান হবে, এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে বলতো সমান হবে, কারণ এরা পরস্পর কি একান্তর কোণ, এরা পরস্পর কি বলতো একান্তর কোণ। তো দেখো এসপি সমান্তরাল এডি আর এপি যদি ছেদক হয় তাহলে এই দুইটা কোণ পরস্পর একান্তর কোণ, আর আমরা জানি একান্তর কোণ পরস্পর কি হয় সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এসপি এ সমান সমান কত বলতো পিএডি। এখন বলো তো ভাইয়া
একটা ব্যাপার লক্ষ্য করো, এসপিএ যেই কথা মানে এসপিএ যেই কথা, এসপিজি কি একই কথা, মানে এই কোনটাই বোঝায়, এই কোনটাই বোঝায়। এসপিএ মানে কি এই কোনটা বোঝায়, এসপিজি মানে কি এই কোনটাই বোঝায়। তাহলে এসপিএ যেই কথা, এসপিজি একই কথা। আর পিএডি যেই কথা মানে এই কোনটা বোঝায়। আর জিএও মানে কি এই কোনটাই বোঝায়। জিএও কোন, জিএও একই, তাহলে জিএও এই কোনটাই বোঝায়। তো দেখো এই কোনটা যে সমান, এই দুইটা কোণ যে সমান এটা আমি প্রমাণ করে রাখলাম, একটু পরেই আমার কাজে লাগবে। এখন দেখো ভাইয়া আমি কি করব জানো, আমি এখন আমার তো মেন উদ্দেশ্য হইলো এপি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করা। এপি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করা, বিভক্ত করতে পারলেই তো আমি জি কে ভরকেন্দ্র বলতে পারবো। আর জি যদি ভরকেন্দ্র প্রমাণিত হয়ে যায় তাহলে এই তিনটা বিন্দু কি সমরেখ হয়ে যাবে। এই বিন্দুটা ভরকেন্দ্র প্রমাণ হয়ে গেলেই এই তিনটা বিন্দু কি সমরেখ, মানে একই সরল রেখায় অবস্থিত, এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো এখন আমার মেন টার্গেট কি, মেন টার্গেট হইলো যে আমি এখন এপি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে দেখাবো, দেখাইতে পারলে জি ভরকেন্দ্র আমি বলতে পারবো। তাহলে দেখো আমি এখন কিভাবে এটাকে এপি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করি। আমি কি করব, প্রথমে এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা এজিও, আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এসপিজি, এই দুইটা ত্রিভুজকে এখন আমি সদৃশকোণী প্রমাণ করব। কি প্রমাণ করব, সদৃশকোণী। তাহলে এজিও ত্রিভুজ, এজিও, আর একটা কি বলতো ত্রিভুজ এসপিজি, এই দুইটাকে সদৃশকোণী প্রমাণ করি। দেখো কিভাবে সদৃশকোণী প্রমাণ করি একটু ভালো মতো দেখো। এখানে বলো তো ভাই এই ত্রিভুজটার দিকে তাকাও, এই ত্রিভুজের এই যে দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন দেওয়া, এই যে ক্রস চিহ্ন দেওয়া এটা দেখতে পাচ্ছ জিএও কোণ। তাহলে এই ত্রিভুজের জিএও কোণ আর এই ত্রিভুজের দেখো তো এসপিজি কোণ, এই যে ক্রস চিহ্ন দেওয়া এই যে এইটা, তাহলে এসপিজি কোণ সমান না, এসপিজি কোণ সমান। তাহলে এই ত্রিভুজের এই ক্রস দেওয়া এই কোণটা আর এই ত্রিভুজের ক্রস দেওয়া এই যে এই কোণটা, এই যে এই কোণটা, এই দুইটা কোণ পরস্পর সমান। তোমরা হয়তো ভাবতেছো ভাই এই দুইটা কেমনে সমান, এই যে দেখো আমি কিন্তু আগেই প্রমাণ করে আসছি, এসপিজি কোণ কার সমান, জিএও কোণের সমান। তারপরে দেখো এইখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে এই যে এই কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা, এই কোণটা, তাহলে এই কোণটা আমি যদি এরকম স্টার চিহ্ন দেই, আবার দেখো এই কোণটা দেখো এইটাও স্টার চিহ্ন দেই, এই দুইটা কোণ পরস্পর সমান। কেন সমান বলো তো, এই দেখতে পাচ্ছ এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ। এই কোণটা আর এই কোণটা সমান কেন, কারণ এরা বিপ্রতীপ কোণ। তাহলে কি এজিও কোণ, কোণ এজিও আর কি বলতো এসজিপি, এসজিপি, এই দুইটা কোণ পরস্পর কি বলতো সমান, এসজিপি, কারণ এরা পরস্পর কি বলতো বিপ্রতীপ কোণ। এই কোণটা আর এই কোণটা সমান কেন, এরা পরস্পর বিপ্রতীপ কোণ। ওকে, এখন দেখো আমরা কিন্তু সবাই জানি যে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অপর ত্রিভুজের দুইটা কোণের সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট যে কোণটা থাকে সেটা এমনিই সমান হয়ে যায়। অবশিষ্ট যে কোণটা থাকে, অবশিষ্ট কোণ কি বলতো, এই যে এইটা অবশিষ্ট কোণ হলো এই যে এইটা, তাহলে অবশিষ্ট কোণটা এমনিই সমান হয়ে যায়। তাহলে এটা কি বলতো, এই কোণটা কি বলতো এওজি, অবশিষ্ট কোণটা কি বলতো এওজি। আরেকটা কত বলতো, আর এটা কত বলতো পিএসজি বা জিএসপি, জিএসপি বলতে পারো বা পিএসজি বলতে পারো, পিএসজি, তাহলে পিএসজি। ওকে, এখন দেখো পিএসজি, এখন আমরা দেখো এই ত্রিভুজের তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণের কি হয়ে গেছে, সমান হয়ে গেছে না। এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ কি বলতো, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এজিও ও ত্রিভুজ এসপিজি কি বলতো সদৃশকোণী। সদৃশকোণী বলো, সদৃশকোণী। এখন বলো তো দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে আমরা জানি যে তাদের অনুরূপ বাহুর অনুপাত কি হয় বলো তো, সমান হয়। আবার বলতেছি দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে আমরা বলতে পারি যে
অনুরূপ বাহুর অনুপাত কি বলতো সমান। তাহলে বলতো অনুরূপ বাহু। এখন বন্ধুরা এর আগের পর্বতে আমি অনুরূপ বাহু, এখন তুমি অনেক সময় দেখা যায় যে তোমরা ত্রিভুজের মধ্যে কোনটা অনুরূপ বাহু এটা চিনতে তোমাদের একটু কষ্ট হয়। এর জন্য আমি তোমাদের এর আগের পর্বগুলোতে একটা শর্টকাট শিখেছিলাম। শর্টকাটটা হইলো যে অনুরূপ বাহু চেনার একটা সিস্টেম আছে। সেটা হলো যে বলতো এই যে এখানে মাঝের যে এই যে কোণগুলা দেখবা, যেই কোণের সমান হয়েছে, এই যে এই কোণটা এই কোণের সমান, এই কোণটা এই কোণের সমান, আবার এই কোণটা এই কোণের সমান। তো এই কোণগুলার মধ্যে মাঝের যে অক্ষরটা থাকবে সেটা বাদ দিয়া দিবা, মানে মাঝের যে লেটারটা থাকবে সেটা বাদ দিয়া দিবা। এই যে এই লেটারটা বাদ দিয়া দাও, তাহলে কি এটা কি বলতো জিও। তাইলে এই মাঝের অক্ষরটা বাদ দিলে কি জিও। এই জিও, এটা জিও কার অনুরূপ বাহু বলতো? এই পিটা বাদ দাও, এই মাঝের অক্ষর, এই মাঝের লেটারটা বাদ দাও, অক্ষরটা বাদ দাও, তাহলে কি বলতো এসজি। তাহলে এই দুইটা হলো অনুরূপ বাহু। মানে এই ত্রিভুজের দেখো এ জি ও ত্রিভুজের জিও, এই যে জিও দেখতে পাচ্ছ জিও, আর এই যে এস পি জি ত্রিভুজের কি এসজি, এই দুইটা হলো এই যে এসজি বাহুটা। এসজি বাহুটা কার অনুরূপ বাহু বলতো? এই জিওর অনুরূপ বাহু, বুঝছো? তাহলে এই দুইটা অনুরূপ বাহু। তারপরে বলো তো ভাইয়া এখানে দেখো এই যে এইটার দিকে তাকো, এই মাঝের অক্ষরটা বাদ দাও, মাঝের অক্ষরটা বাদ দিলে কত হয় বলো তো? মাঝের অক্ষরটা বাদ দিলে কত হয়? এও। তাহলে এও, আর এই পাশে দেখো তো মাঝের অক্ষরটা বাদ দিলে কত হয় বলো তো? এসপি। ওকে, এটা। তারপরে দেখো তো ভাইয়া আরো দুইটা কোণ সমান আছে, এই যে মাঝের অক্ষরটা বাদ দাও, এটা কত বলো তো? তাহলে আমি বোঝাতে চাচ্ছি এও আর এসপি এই দুইটা কি বলো তো? অনুরূপ বাহু। আবার দেখো ভাইয়া এখানে দেখো, এইখানে মাঝের অক্ষরটা বাদ দাও, তাহলে কত হয় বলো তো? এজি। আর এখানে মাঝের অক্ষরটা বাদ দিলে কত হয় বলো তো? এখানে মাঝের অক্ষরটা বাদ দিলে কত হয়? মাঝের অক্ষরটা বাদ দিলে কত হয়? পি জি। এখন দেখো বন্ধুরা, আমার আসলে কি এই যে এইটুকু অংশের দরকার নাই, বুঝছো, প্রমাণ করার জন্য। মানে এপি মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত করার জন্য আমার এতটুকু অংশের দরকার নেই। এখন আমি এতটুকু অংশ নিয়েই আমি কি করব বলো তো? কাজ করব। তাইলে দেখো বন্ধুরা এখানে আমি একটু লিখি, তাহলে ভালো মতো বুঝবা। সেটা হলো যে এজি, আর এই যে দেখো এজি লিখি, এজি, আর এটা কি বলতো? পিজিও লিখতে পারো, জিপিও লিখতে পারো, একই কথা। পিজি যেই কথা, জিপি একই কথা। আর এখানে কত? এটা এও যেই কথা, ও এ একই কথা। এও লিখতে পারো বা ও এ লিখতে পারো, একই কথা। আর নিচে লিখলা এসপি। এখন আমি যেই কাজটা করব সেটা হলো যে এইখানে একটু তাকাইলেই দেখতে পাবা, সেটা হলো যে, তো দেখো বন্ধুরা এখন আমি এজি ডিভাইডেড বাই কত বলো তো? এই জিপি, আর এখানে ও এ আছে। এখন দেখো ও এর মানটা কত তোমরা একটু দেখো, এই যে প্রথম বাক্সটার মধ্যে দেখো, বাক্সটার মধ্যে তাকাও, এই যে আমরা যে ও এ আর এসপির মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করেছিলাম, ও এ কার সমান বলো তো? 2sp সমান। তাহলে ও এর রিপ্লেসে আমি কাকে লিখতে পারি? 2sp লিখতে পারি। তাহলে ও এর জায়গায় আমি কি লিখতে পারি বলো তো? 2sp লিখতে পারি। আর নিচে কত আছে? এসপি। তাহলে ভাইয়া এসপি এসপি কেটে দাও, তাইলে দেখো তো এখানে নিচে কত আসলো? 1 আসলো। তাহলে এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি? এজি ইস টু জিপি সমান সমান 2:1। তাহলে দেখো বন্ধুরা এটার এজি আর জিপি মিলে কত হয় বলো তো? এজি আর জিপি মিলে কি পুরা মধ্যমাটা হয় না? এজি আর জিপি মিলেই তো পুরা মধ্যমাটা হয়। তো দেখো পুরা মধ্যমা এপিটা দুইটা অংশে বিভক্ত, একটা হলো এজি আর একটা হলো জিপি। তো দেখো পুরা মধ্যমাটা কি 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। এই যে এজি এর অংশটাকে যদি তুমি 2 বলো আর জিপি এর অংশটাকে কত বলবা? 1। তাহলে দেখো তো এতটুকু যদি হয় 2, এতটুকু কত? 1। তার মানে কি 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। আসলে অ্যাকচুয়ালি এজি ইস টু জিপি ইকুয়াল টু 2:1, এই কথাটার মানে আসলেই কিন্তু এজি এর পরিমাণ 2 আর জিপি এর পরিমাণ 1, এটা কিন্তু না। ব্যাপারটা হইলো যে ধরো জিপি যদি 1 হয় তাইলে এজি হবে 2, জিপি যদি 2 হয় এজি হবে 4, জিপি যদি 3 হয় এজি হবে 6, এইটুকু যদি হয় 5, এইটুকু হবে কত বলো তো? 10, এইটুকু যদি হয় 10, এইটুকু হবে 20। মানে এটাকেই বলে 2:1 অনুপাতে বিভক্ত হওয়া। তার মানে এইটুকু যা হবে এইটুকু তার কি হবে বলো তো? দ্বিগুণ হবে। এটাই হলো। তো দেখো এজি ইস টু জিপি মানে কি পুরা মধ্যমাটা কি বলো তো? এজি আর জিপি মিলেই তো কি পুরা মধ্যমা।
তাহলে পুরো মধ্যমাটা কি বলো তো 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাইলে সুতরাং এপি মধ্যমা কি হইল বলো তো, মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে আমি কি বলতে পারি, জি এবিসি এর কি বলো তো ভর কেন্দ্র। এখন দেখো ভাই, এই যে জি বিন্দুটা কি ভর কেন্দ্র প্রমাণ হয়ে গেছে। এখন জি যেহেতু এটা ভর কেন্দ্র প্রমাণ হয়ে গেছে, আর জিটা কি বলতো এস এর সাথে আর ও এর সাথে কি একই সরলরেখায় আছে না, একই সরলরেখায় আছে। এই জিটা ফিগারেই দেখতে পাচ্ছি, জিটা কি বলতো এস এর সাথে আর ও এর সাথে একদম একই সরলরেখায় আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সুতরাং এস জি ও একই সরলরেখায় অবস্থিত। দেখো তোমাকে কি দেখাইতে বলছে না, লাস্টে দিয়ে লিখে দাও শুড। ওকে, তাহলে আমার মনে হয় এই যে জ্যামিতিটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম এটা তোমরা বুঝছো। এখন আমি তোমাদেরকে পরবর্তী বোর্ডে গ নাম্বার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমি গ নাম্বার করাচ্ছি। গ নাম্বার এখন আমরা দেখি গ নাম্বার আগে বলছে এটা কি বলছে। সি সূক্ষ্মকোণ হলে আমাকে বলছে এ ইন্টু সিডি আর বি ইন্টু সিই সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছে। আচ্ছা যাক, প্রতিষ্ঠা করতেছি, সমস্যা নেই। তো এইটা করার জন্য আমার শুধু এই ফিগারটা লাগবে, এবিসি ত্রিভুজ, বৃত্ত লাগবে না। তো দেখো আমি একটু এই চিত্রটা ড্র করতেছি। তো দেখো এটা হলো এ, এটা বি আর এটা হলো সি। এখন আরেকটু কাজ করা লাগবে, সেটা হলো যে এইখানে দেখো দুটা লম্ব আছে, একটা এডি লম্ব আর এটা কি লম্ব বলো তো, আর এটা হলো বিই লম্ব। তো বিই লম্বটাও আঁকি, বাস এটা হলো বিই লম্ব। তো লম্ব আঁকলে লম্ব এই 90 ডিগ্রিটা দেখাই দিবা, তাহলে টিচারের বুঝতে সহজ হবে। 90 ডিগ্রি। তো দেখো আমি এতটুকু ফিগারই আমার যথেষ্ট ছিল। আর দেখো গ করার জন্য আমাকে কিছু ইনফরমেশন এখানে লিখতে হবে। দেখো বিসি এর মানটা কত ছিল, এই বিসি এর মানটা ছিল ছোট হাতের এ, আর এসি এর মানটা কত ছিল, এসি এর মানটা ছিল কত, এসি এর মানটা ছিল বি, ছোট হাতের বি। আর ওই যে দেখো এবি এর মানটা হলো সি, দরকার নেই এবি মনে লাগবে না আমার, এই দুইটা হইলেই হবে। এখন দেখো এই দুইটা মান হইলেই হবে। আচ্ছা যাই হোক, আমি একটু লিখে রাখলাম ওই উদ্দীপক থেকে। এখন দেখো এখানে অঙ্কটা মানে এই উপপাদ্যটা কিভাবে প্রমাণ করে সেটা আগে লক্ষ্য করো। সি কোণটা সূক্ষ্মকোণ বলছে, এই যে দেখো সি কোণটা কি বলছে, সূক্ষ্মকোণ বলছে। তাহলে এটা হলো সূক্ষ্মকোণ। এখন কথা হলো আমরা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের একটা উপপাদ্য শিখে আসছি, মনে আছে? তাহলে আমরা সেই উপপাদ্যটাই এখন প্রয়োগ করব। ত্রিভুজ এ বি সি, এ বি সি এ এই সি কোণটা কি বলতো, সূক্ষ্মকোণ। ভাই আমরা কিন্তু সবাই সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটা শিখে আসছি, কি বলতো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বলতো সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে এ বি। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হইল এ বি, এর উপরে কি বলতো অঙ্কিত বর্গক্ষেত্র মানে হলো স্কয়ার। সূক্ষ্মকোণের এই যে এ বি সি ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলতো এ বি, এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে স্কয়ার দিলাম। এবার বলতো এই এবিটা তো আইসা পড়ছে, তাহলে এই ত্রিভুজের কোন দুইটা বাহু বাকি থাকে বলতো, বিসি আর এসি বাকি থাকে। তাইলে বিসি কে নিব আর কাকে নেব, এসি কে নেব। নেওয়ার পরে এদের উপরে কি করব, স্কয়ার করব। এদের উপরে স্কয়ার করার পরে ভাই আমি কি দিলাম, প্লাস দিলাম, মানে সমষ্টি করলাম। এই দুইটার কি করলাম, সমষ্টি করলাম, মানে প্লাস করলাম। ভাইয়া এই সমষ্টিটুকুর মান মানে এই এতটুকুর মান, এই যে এতটুকু যোগফল, এটা জীবনেও কার সমান হবে না বলতো, এবি স্কয়ারের সমান হবে না। মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি এরকম সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা নেও আর স্কয়ার করো, আর অপর দুইটা বাহু, যেই দুইটা বাহু বাকি থাকবে এই দুইটা বাহুকে যদি স্কয়ার করো আর তারপরে যদি প্লাস করো, এই এতটুকু মান সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে জীবনও এইটুকুর সমান হবে না, এটা কখনোই হয় না। তো দেখো হয়তো তোমরা পারলে প্রমাণ করে দেখাও, তবে কখনোই হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা দেখো এখন দুইটার মধ্যে যে কোনো একটা নিব, বিসি আর এসির মধ্যে যে কোনো একটা বাহুকে নিব। তাহলে আমি প্রথমে বিসি কে নিলাম, তাহলে বিসি আর এসি এর মধ্যে যে কোনো একটা বাহুকে নেব, সেটা কাকে নিলাম, বিসি কে নিলাম। তাহলে বলো তো বিসি কে নিলে এই দুইটার মধ্যে যদি আমি
এই দুইটার মধ্যে যদি আমি বিসি কে নিই তাহলে বাকি থাকে কত, এসি থাকে। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ নিব, যে বাকি থাকে তার লম্ব বিক্ষেপ। তার মানে এসি বাকি আছে, বিসি কে তো নিয়েই নিছি, তাহলে বাকি আছে এসি, এসি এর লম্ব বিক্ষেপ। এই দেখো এসি এর দিকে তাকাও, তাহলে দেখো তো এসি এর লম্ব বিক্ষেপ। এই দেখো এসি এর দিকে তাকাও, এসি আর এই যে এসির সাথে লম্বটার দিকে তাকাও, এই যে লম্ব, তাহলে এসি রেখার লম্ব বিক্ষেপ কত হবে বলো তো, সিডি। এসি রেখার এই যে লম্ব অভিক্ষেপ হবে সিডি। অভিক্ষেপ মানে হলো ছায়া। এই রেখাটা এসি রেখার ছায়া মাটিতে কতটুকু পড়বে, এই যে এসি রেখাটার ছায়া মাটিতে এতটুকু পড়বে, অভিক্ষেপ মানে ছায়া। তাহলে এসি রেখার লম্ব বিক্ষেপ কত, এসি রেখার লম্ব অভিক্ষেপ হইল কত, সিডি। তাহলে সিডি হইল লম্ব বিক্ষেপ। এখন দেখো ভাই, এই যে এতটুকুকে আমি দৈর্ঘ্য মনে করলাম আর এতটুকুকে আমি প্রস্থ মনে করলাম, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মাঝখানে যদি একটা গুণ চিহ্ন দেই তাহলে এটা হয়ে যায় ক্ষেত্রফল। কি হয়ে যায় বলো তো, এটা হয়ে যায় ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাকে আমি কি করব, দ্বিগুণ করব। কয় গুণ, দ্বিগুণ। দ্বিগুণ করার পরে এই সমষ্টি থেকে এই দ্বিগুণ ক্ষেত্রফলকে মাইনাস করে দেব। মাইনাস করলে এই যে যেই সম্পূর্ণ মানটা পাওয়া যায় সেই সম্পূর্ণ মানটা হয় এবি স্কয়ারের সমান। ওকে, তোমরা মনে হয় এইটুকু জিনিস বুঝে গেছো। এখন দেখো ভাইয়া, এখন এইটাই আমি দেখো আবার লিখব, ত্রিভুজ এ বি সি এ, সি কোণটা কি বলো তো, সূক্ষ্মকোণ লিখবা। এখন আবার আমি এই যে যেই সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটা প্রয়োগ করছি এটাই আবার আমি প্রয়োগ করব। দেখো আচ্ছা ভাই, এই উপপাদ্যটা না আমি এর আগের একটা পর্বে অনেক সুন্দর করে করাই দিছি, তাই আমি এত ডিটেলস লিখতেছি না, আমি জাস্ট শর্টকাটলি তোমাদেরকে এই প্রমাণটা করাই দিতেছি। কারণ এর আগের পর্বতেও আমার দেখবা যে এই উপপাদ্যটা আমিই করে দিছি, অনেক সুন্দর ডিটেলসে সুন্দর করে দিছি। এখন জাস্ট আমি তোমাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি, তো দেখো বুঝলেই হবে। তো দেখো এইখানে ত্রিভুজ এবিসি এ সি কোণটা সূক্ষ্মকোণ। এখন সি কোণটা যদি ভাইয়া সূক্ষ্মকোণ হয়, এই যে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আবার সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্য প্রয়োগ করব, মানে ওই সূত্রটা প্রয়োগ করব। সূক্ষ্মকোণের বিপরীত বাহু কে বলো তো, এবি। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হইল এবি, এর উপরে কি দিব, স্কয়ার দিব। তাহলে এবি তো চলে গেল, তাহলে অপর দুইটা বাহু কে বাকি রইল, ত্রিভুজের বিসি বাকি রইল আর এসি বাকি রইল। তাইলে ওই বিসি নিব আর কারে নিব বলো তো, এসি নিব। নেওয়ার পরে এদের উপরে কি করব, স্কয়ার করব। স্কয়ার করার পরে আমি কি করব, এই দুইটা মানে এই যে এই অপর দুইটা বাহুকে স্কয়ার করার পরে আমি প্লাস করলাম। তো এতটুকুর মান, তোমরা সবাই একটু আগে আমি বললাম যে এতটুকুর মান কখনোই এবি স্কয়ারের সমান হবে না। এখন দেখো যেহেতু সমান হবে না, তাহলে বিসি আর এসির মধ্যে যে কোনো একটা বাহুকে নিব। তাহলে এর আগে আমি বিসি আর এসির মধ্যে আমি কাকে আগে নিছিলাম, বিসি কে নিছিলাম। এখন বিসি আর এসির মধ্যে কাকে নিব বলো তো, এসি কে নিব। তাহলে ব্যাপারটা ভালো মতো বোঝার চেষ্টা করো যে বিসি আর এসির মধ্যে আমি প্রথমে কাকে নিছিলাম, বিসি কে। এখন আমি বিসি আর এসির মধ্যে কাকে নিচ্ছি, প্রথমে এসি কে নিচ্ছি। তো এসি কে নিলে বাকি থাকে কে বলো তো, বাকি থাকে কে, বিসি। তাহলে বিসি যে বাকি থাকে তার লম্ব বিক্ষেপ নিতে হয়, তার কি নিতে, যে বাকি থাকে তার লম্ব বিক্ষেপ নিতে হয়। তাহলে বিসি এর লম্ব বিক্ষেপ কত বলো তো, বাকি রয়েছে কে, বিসি। বিসি এর লম্ব বিক্ষেপ কত দেখো তো, এই যে বিসি রেখাটার দিকে তাকাও, আর বিসি রেখার সাথে একটা লম্ব দেখতে পাচ্ছ, এই যে লম্বটা দেখো বিই, দেখতে পাচ্ছ। তাহলে এই যে বিসি রেখা আর এই যে লম্বটার দিকে তাকাও বিই, তাহলে এই যে লম্ব ই বিন্দুতে আর বিসি রেখা সি বিন্দুতে, তার মানে বিসি রেখার লম্ব বিক্ষেপ কত হবে, সিই। বিসি রেখার লম্ব বিক্ষেপ কত হবে বলো তো, সিই হবে। এই যে দেখো বিসি রেখাটা আর এই যে লম্বটা এইখানে মিলিত হয়েছে না, এই যে বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যেখানে মিলিত হবে, যেই রেখার লম্ব বিক্ষেপ তোমার কাছে চাবে, যে যেই রেখার লম্ব বিক্ষেপ তোমার কাছে চাওয়া হবে, সেই রেখাটা আর দেখবা লম্বটা কোথায় মিলিত হয়েছে, সেই মিলিত বিন্দুর একদম বিপরীত দিকে তাকাও, এই যে সিই। তার মানে বিসি রেখার লম্ব বিক্ষেপ কত বলো তো, সিই। তাহলে বিসি রেখার লম্ব বিক্ষেপ কত নিলা, সিই নিলা। এবার দেখো এটাকে দৈর্ঘ্য মনে করো আর এটাকে প্রস্থ মনে করো। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মাঝখানে যদি একটা গুণ চিহ্ন দাও তাহলে এটা হয়ে যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাকে
দ্বিগুণ করো, কয় গুণ? দ্বিগুণ করো। দ্বিগুণ করার পরে এই যে এই যোগফল থেকে কি করবা, এই যোগফল থেকে এই দ্বিগুণ ক্ষেত্রফলটাকে মাইনাস করে দাও। তাহলে এই সম্পূর্ণ এই মানটা কার সমান হয় বলো তো? এবি স্কোয়ারের সমান হয়ে যায়। তো বন্ধুরা আমার মনে হয় এই যে আমি এটা ডিটেলসে আলোচনা করলাম তোমরা মনে হয় বুঝতেছো। শোনো আমি আরেকবার বলি, বিসি রেখার লম্ব বিক্ষেপটা এই দেখো, বিসি রেখা আর এই যে দেখো লম্ব, তাহলে বিসি রেখার এখানে তো বিসি রেখাটা আর লম্বটা এখানে মিলিত হয়েছে। এবার দেখো বিসি রেখার শেষ মাথা এটা সি আর লম্বের শেষ মাথা ই, তাইলে বিসি রেখার লম্ব বিক্ষেপ কত বলো তো? সিই। তো আমার মনে হয় লম্ব বিক্ষেপটা বোঝা গেছো। এখন আমি তোমাদেরকে ডিটেলসে আরেকটু দেখাচ্ছি। দেখো আচ্ছা বলো তো, আমরা সবাই জানি যে এবি কার সমান হয় বলো তো? এবি সমান হয়, এটাই তো স্বাভাবিক যে এবি এবি সমান হবে। তো এখন আমি যদি উভয় পক্ষে বর্গ করে দেই, এই যে দেখো দিলাম বর্গ করে, দিলাম বর্গ করে। আসলে এইটুকু লেখার দরকার ছিল না যে এবি ইকুয়াল টু এবি স্কোয়ার করে দিলে এবি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, এটা লেখার দরকার ছিল না। তবে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে, মানে সহজে বোঝার সুবিধার্থে আমি এভাবে একটু লিখলাম। এখন দেখো বন্ধুরা, এখানে এবি স্কোয়ারের মান বসায় দিই। এই যে এবি স্কোয়ারের মান এটা না, এটা বসায় দিব। এবি স্কোয়ারের মান কত বলো তো? এবি স্কোয়ারের মান হলো এই যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আর কত মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এবার বলো তো ভাই, এবার আমরা এই এবি স্কোয়ারের মান বসাবো। এই এবি স্কোয়ারের মান কত বলো তো? এই এবি স্কোয়ারের মান কি এটা না? এই যে দেখো এবি স্কোয়ারের মান এই যে এটা বসায় দিব। কি বসাবো? বিসি স্কোয়ার তারপরে কত প্লাস এসি স্কোয়ার তারপরে কত মাইনাস 2 এসি ইন্টু কত বলো তো? সিই। সি লিখলাম। এখন দেখো ভাইয়া এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে বিসি স্কোয়ার উভয় পাশ থেকে কি কাইটা দিতে পারি, এসি স্কোয়ার এটাও কি কাইটা দিতে পারি। তাহলে কাইটা দেওয়ার পরে থাকে কি দেখো তো, এখানে বা এখানে থাকে হলো মাইনাস 2 বিসি ইন্টু সিডি আর এখানে থাকে কত মাইনাস 2 এসি ইন্টু সি। এখন বলো তো এই মাইনাস 2, এই যে মাইনাস টু উভয় পাশ থেকে কি কাইটা দিতে পারি না? কাইটা দিলে থাকে কি বলো তো? এখানে থাকে বিসি ইন্টু সিডি আর এখানে কত থাকে এসি ইন্টু সি। এখন দেখো ভাইয়া তোমরা সবাই এখন একটু ভালো মতো লক্ষ্য করো যে বিসি এর মানটা কত বলো তো? বিসি সমান সমান কত? এ। তো দেখো এই বিসি এর রিপ্লেসে কাকে লিখতে পারি? এ ইন্টু সিডি। আচ্ছা বলতো এসি এর রিপ্লেসে কাকে লিখতে পারি বলতো? এসি এর মান কত বলতো? বি। তাহলে এসি এর জায়গায় আমি কি লিখতে পারি? বি ইন্টু সি। দেখো তোমার কাছে যেই সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছে এ ইন্টু সিডি ইকুয়াল টু বি ইন্টু সি, এ ইন্টু সিডি ইকুয়াল টু বি ইন্টু সি, সেটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়ে গেছে। তো লাস্টে দিয়ে তুমি চাইলে প্রমাণিত লিখতে পারো বা প্রতিষ্ঠা করা হলো এটাও লিখতে পারো। তো যেটা লিখতে তোমার ভালো লাগে ওইটাই লিখে দিবা। তো বন্ধুরা আমার মনে হয় এই যে সৃজনশীলটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম, এটা তোমরা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।